বাইবেলে বর্ণিত জেসির কনিষ্ঠ পুত্র মেষপালক ডেভিড মুখোমুখি হয়েছিল দানব গলিয়াথের সামনে। ইসরায়েলের শেফেলা অঞ্চলে অবস্থিত এলা উপত্যকায় মাথা থেকে পা পর্যন্ত বর্ম, লোহা এবং পিতল পরিহিত 6 হাত লম্বা প্যালেস্টিনীয় দানব গলিয়াথ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল একক যুদ্ধে তাকে মোকাবিলা করার। কিন্তু 40 দিন পার হওয়ার পরেও শত্রুপক্ষের একজনও সাহস করেনি এই দানবের সামনে দাঁড়ানোর। তবে হঠাৎ 17 বছর বয়সী এক মেষপালক সাহস করে উঠে দাঁড়িয়েছিলেন এই দানবের বিরুদ্ধে একক যুদ্ধে মোকাবিলা করার। অস্ত্র বলতে একটি লাঠি, একটি গুলতি এবং 5টি পাথর। মেষপালকের নাম নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, ডেভিডের কথা বলছি। নিরস্ত্র দুর্বল ডেভিডকে দেখে গলিয়াত অট্ট হাসিতে ভেঙে পড়েন। কিন্তু দেখা যায় সেই যুদ্ধের শুরুতেই ডেভিডের গলতি দিয়ে ছোড়া একটি পাথর আঘাত হানে গলিয়াতের কপালের ঠিক মাঝখানে, আর সাথে সাথে এই বিশাল দানব লুটিয়ে পড়েন মাটিতে। ডেভিড গলিয়াতের মাথা কেটে নিয়ে যান রাজা শৌলের কাছে। বৃহদাকার দানবীয় শক্তিশালী কোনো কিছুর বিপক্ষে ক্ষুদ্রাকার দুর্বল কোনো কিছুর জয়কে ইতিহাসে গলিয়াথের বিরুদ্ধে ডেভিড বলে উপমা দেওয়া হয়ে থাকে। ঠিক একইভাবে 1967 সালের জুন মাসে ঐতিহাসিক 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে অত্যাধুনিক 4টি সুপারসনিক ফাইটার জেট ভূপাতিত করেছিলেন একজন সাধারণ সাবসনিক হকার হান্টার জেট দিয়ে, যেটিকে গলিয়াথের বিপক্ষে ডেভিডের জয়ের সাথেই তুলনা করা যায়। কে ছিলেন ইসরায়েলের জম সেই ডেভিড? আর কতজনই বা তার নাম জানে? কোন দেশের ছিলেন সেই সাহসী বীর? ডেভিডের মতো এই দুঃসাহসিক বীরত্বপূর্ণ কাজটি যিনি করেছিলেন সেই মহাবীরের নাম সাইফুল আজম। জন্ম বাংলাদেশে। চলুন দেখি ইতিহাসের আড়ালে থাকা সেই দুঃসাহসী মহাবীরের বীরত্বপূর্ণ জীবন। সামনে নিয়ে আসি স্বাধীনতা যুদ্ধে তার অবদানের গল্প এবং তুলে ধরি রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকসমূহ। 5 জুন 1967। যুদ্ধের দামামা বেজে উঠল গোটা মধ্যপ্রাচ্যে। আকাশে শুধু বিমান উঠছে, তাও আবার ইসরায়েলের। ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকার তৈরি সব অত্যাধুনিক বিমান বহন নিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের নিশানায় তখন শক্তিশালী মিশর। ঠিক কিছুক্ষণ পরেই জানা গেল সে সময়কার মধ্যপ্রাচ্যের শক্তিধর মিশরের বিমান ঘাঁটি পুড়ে ছাই এবং তছনছ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। সেদিন 400টিরও অধিক বিমান এবং অজস্র অস্ত্র সরঞ্জাম ধ্বংসের খবরে ঘুম ভেঙেছিল আরব লীগের সদস্য রাষ্ট্রসমূহের। আতঙ্ক এবং ভয়ের ছাপ ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যের শাসক এবং জনগণের মধ্যে। অস্তিত্বের এই যুদ্ধে ইসরায়েল অনেকটা বিনা বাধায় মিশরের বিমান ঘাঁটিগুলোকে তছনছ করে দেয় নিমিষেই। ইসরায়েলের পরবর্তী টার্গেট লিস্টে থাকে জর্ডান। জর্ডানের বাদশাহ মোহাম্মদ হুসেনের অনুরোধে সে দেশের অনুন্নত বিমান ঘাঁটি মাফরাক রক্ষার জন্য অনুরোধ জানানো হল 26 বছর বয়সী বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজমকে। 1966 সালের নভেম্বর মাসে পাকিস্তানি এয়ারফোর্স কর্তৃক ডেপুটেশনের মাধ্যমে যে দুজন বিমান বাহিনীর সদস্যকে জর্ডানের বাদশার অনুরোধক্রমে রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের উপদেষ্টা হিসেবে পাঠানো হয়েছিল, তার মধ্যে তিনি একজন। সে সময় আরব দেশের অনুরোধে ইরাক, জর্ডান, সিরিয়া এবং মিশরে অনেক পাক বিমান বাহিনীর সদস্য গিয়েছিল উপদেষ্টা হিসেবে। স্বাধীনতা এবং মুসলমানদের প্রশ্নে দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন আজম 3 জন জর্ডানিয়ান বিমান বাহিনীর সদস্য নিয়ে আকাশপথে দাম্ভিক ইসরায়েলের দম্ভ চূর্ণ করতে প্রস্তুতি গ্রহণ করলেন তড়িঘড়ি করে। সময় 12:48। ইসরায়েলি পাইলট LH বোলের নেতৃত্বাধীন অত্যাধুনিক এবং ক্ষিপ্র গতিসম্পন্ন দাসল্ট সুপার মিস্টারি বিমানবহর জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি ঘুরিয়ে দিতে ক্রমেই এগিয়ে আসছিল বিমান ঘাঁটির দিকে।
বিপরীত দিক থেকে সাবসনিক পুরাতন দুর্বল 4টি হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে আজম এবং 3 জর্ডানিয়ান পাইলট উড়াল দিলেন এইচ পহলের দম্ভকে মাটিতে মিশিয়ে দিতে। কিন্তু কে জানতো তরুণী বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট নতুন এক ইতিহাস রচনার দিকে উড়াল দিচ্ছিলেন। Our goal is clear: to wipe Israel off the map. প্রকৃতপক্ষে শক্তিশালী ইসরায়েলি এয়ারফোর্সের কাছে হকার হান্টার ছিল খুবই নগণ্য এবং দুর্বল, যেগুলোর ছিল না ডাসেল সুপার মিস্টারের আঘাত ঠেকানোর কোনো সক্ষমতা। কিন্তু আজমের সুচারু সুতীক্ষ্ণ নিশানা যেন তখন ঈগল পাখির মতো শিকারে ব্যস্ত হয়ে পড়েছিল হকার হান্টারে বসে। শুরু হলো এয়ার স্পেস ডগ ফাইট, যাকে বলে শূন্যের বুকে সম্মুখ সমর। তরুণ এই সদস্যের দুর্ভেদ্য নিশানার দেয়াল থেকে বের হতে পারেনি দুটো ইসরায়েলের দম্ভের অত্যাধুনিক বিমান। সাইফুল আজমের আক্রমণে ভূপাতিত হয় ইসরায়েলের ডাসেল সুপার মিস্টারের একটি বিমান, আর সাথে নিহত হয় 2 জন সৈন্য। এর ঠিক পরেই আরেকটি বিমানে আকস্মিক আক্রমণ করে অকেজো করে দেয় হকার হান্টারে বসা বাংলাদেশি পাইলট সাইফুল আজম। কোনো মতে ইসরায়েলের সীমান্তে গিয়ে আছড়ে পড়ে সেই বিমানটিও। দামভিক এইচ বলের নেতৃত্বাধীন বিমানবহর লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় সাইফুল আজমের দুর্ভেদ্য প্রতিরোধের জন্য। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মাফরাক বিমান ঘাঁটি, সাথে রচিত হয় নতুন এক ইতিহাস। তার এই অসামান্য বীরত্বের জন্য বাদশাহ হুসেন তাকে ভূষিত করেন হুসামি ইস্তিকলাল সম্মাননায়, যার অর্থ মুক্তির তলোয়ার। আরব ইসরায়েল যুদ্ধে বাঙালির এই সূর্য সন্তানের বীরত্বপূর্ণ কাহিনী কি এখানেই শেষ? না, ইরাকের বিমান ঘাঁটিগুলোতে সম্ভাব্য আক্রমণের আভাস পেয়ে ডাক পড়ে জর্ডানিয়ান বিমান বাহিনী থেকে 4 জন সদস্যের। ইরাকের প্রতিরোধ মিশনে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য যেতে হবে সাইফুল আজমকে। লক্ষ্য পশ্চিম ইরাকের H3 এবং আল ওয়ালিদ বিমান ঘাঁটিকে দানব ইসরায়েলের হাত থেকে রক্ষা করা। 7 জুন 1967 সকালবেলায় ইরাকের আকাশ সীমায় ঢুকে পড়েছে ইসরায়েলের 4টি ভেটোরো বোম্বার ও 2টি মিরাইজ 3C জঙ্গি বিমান। আক্রমণ করতে ধেয়ে আসছে H3 বিমান ঘাঁটিতে। হকার হান্টার নিয়ে আবার উড়াল দিলেন তরুণ পাইলট সাইফুল আজমের নেতৃত্বে কতিপয় ইরাকি বিমানবহর। ঠিক তখনই মিরাইজ 3C থেকে ক্যাপ্টেন গিডিয়ন ড্রোরের আকস্মিক এক আক্রমণে নিহত হন আজমের উইংম্যান, আর সাথে ধ্বংস হয় ইরাকের 2টি বিমান। কিন্তু সাইফুল আজম দমে যাবার নয়। সাথে সাথেই সুচারু নিশানায় ঈগল পাখির মতো টার্গেট করেন গিডিয়ন ড্রোরকে। ধ্বংস করেন ইসরায়েলের দম্ভ মিরাইজ 3C-কে। প্রাণ বাঁচাতে ক্যাপ্টেন ড্রোর পাইলট সিট ইজেক্ট করলেও আটক হন যুদ্ধবন্দী হিসেবে। পরক্ষণে ইসরায়েলের ভেটোর বোম্বারে নিশানা গাড়েন সাইফুল আজমের হকার হান্টার। ভূপাতিত করেন একটি ভেটোর বোম্বার। ক্যাপ্টেন গোলানো পাইল সিট ইজেক্ট করেও আটক হন যুদ্ধবন্দী হিসেবে। পরবর্তীতে এই দুজনের বিনিময়ে মুক্ত করা হয় শত শত আরব সৈন্যদেরকে। তার এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ইরাক কর্তৃক ভূষিত হন নাত আল সুজা সামরিক সম্মাননায়। মাত্র 72 ঘন্টার ব্যবধানে ইতিহাস রচিত হয় আকাশের বুকে। সেই ইতিহাসের রচয়িতা তরুণ বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। বিবিসি সহ সকল গণমাধ্যমে সাইফুল আজমের সেসব দুঃসাহসিক প্রতিরোধের কথা প্রচার করেছিল সেদিন। আজম ছিল ইসরায়েলের জন্য অদৃশ্য মরণ ফাঁদ, যেটার কথা কল্পনায়ও ভাবেনি এইচ বলে কিংবা ক্যাপ্টেন ড্রোরের বাহিনী। 6 দিনের এই আরব ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজয় বরণ করলেও সাইফুল আজমকে ভুলে যায়নি ইতিহাস। এমনকি আরবরাও গর্ব করেন তাকে নিয়ে। মুসলিম বিশ্বের এই অকুতভয় দুঃসাহসী বীরের প্রশংসা করেছিলেন প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক তামের আল মিশাল, যিনি তাকে দ্য ইগল অফ এয়ার বলেও সম্বোধন করেছিলেন। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ জ্বলন্ত এই নক্ষত্র মাতৃভূমি রক্ষায়ও ছিলেন অগ্রগামী। স্বদেশ প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাকিস্তান এয়ারফোর্সে থাকাকালীন 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেপ্টেম্বর 1965 কাশ্মীরের নেতা শেখ আবদুল্লাহকে ভারতীয় কর্তৃক গ্রেফতারের ইস্যুতে দাবানল ছড়িয়ে পড়ে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর উপত্যকায়। আর সেই সুযোগ মিস করেননি আইয়ুব খান। শুরু হয় পাক ভারত যুদ্ধ। যুদ্ধের ব্যাপকতা ছড়িয়ে পড়ে আকাশপথে। সেপ্টেম্বরের শেষের দিক
উত্তাল পাক ভারত যুদ্ধ। সাইফুল আজম পাকিস্তান এয়ারফোর্সের 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে উড়াল দিলেন চিরচেনা আকাশে, সঙ্গী F-86 সাইবারজেট জঙ্গি বিমান। প্রতিপক্ষ মুসলিম এবং পাকিস্তান বিদ্বেষী ভারত। স্বদেশ প্রেমে বিভোর 24 বছরের টকবগে তরুণের সামনে শুধু অপার স্বপ্নের দ্বার তখন উন্মোচিত, কিছুতেই তাকে পরাস্ত করতে পারবে না যেন। আর সেই জন্যই অপরাজেয় এই পাইলট ভারত পাকিস্তান যুদ্ধে একাই গ্রাউন্ড অ্যাটাক মিশনে উড়াল দিয়েছিলেন 12 বার। 19 তারিখ সফল গ্রাউন্ড অ্যাটাকের পরে ফিরে আসার সময় অতর্কিত আক্রমণের শিকার হয় তার জঙ্গি বৈমানিক দল, কিন্তু সে একদমই দমে যাওয়ার পাত্র নয়। ভারতীয় বিমান বাহিনীর আক্রমণ সামলিয়ে পাল্টা আক্রমণ করতেও নেননি বেশি সময়। তার নির্ভুল নিশানার শিকার হয় ভারতের ফুল অ্যান্ড ন্যাট বিমান। পাইলট সিট ইজেক্ট করে বেরিয়ে প্রাণে বাঁচেন ভারতীয় ফ্লাইট অফিসার মায়াদেব, আটক হন যুদ্ধবন্দী হিসেবে। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো সে সময় ফুল অ্যান্ড ন্যাট বিমানকে ডগ ফাইটে পর্যুদস্ত করা ছিল অকল্পনীয় একটা ব্যাপার, আর সেই অকল্পনীয় কাজই সাইফুল আজম করে ইতিহাস রচনা করেছিলেন। অভাবনীয় কৃতিত্বের জন্য তার ঝুড়িতে ওঠে পাকিস্তানের 3য় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিরাত-ই-জুরাত। প্রশ্ন হতে পারে, ইতিহাসে আড়াল হয়ে থাকা এই মহাবীরের নাম আমাদের স্বাধীনতা যুদ্ধে পাওয়া যায় না কেন? তাহলে কি আমরা ধরে নিতে পারি তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন? যদি তা না হয় তবে এর পেছনের সত্যটা কি? মুক্তির তলোয়ার খ্যাত সাইফুল আজম পাকিস্তান বিমান বাহিনীর হয়ে স্বদেশের জন্য লড়েছিলেন বীরের মতো। এটা নিয়ে যেমন সন্দেহের বিন্দুমাত্র অবকাশ ছিল না পাকিস্তানিদের মাঝে, ঠিক তেমনি তার তীব্র স্বদেশপ্রেম এবং জাতীয়তাবোধ নিয়েও ভীতি ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর মনে। পাকিস্তানিদের বাঙালিদের প্রতি বৈষম্য এবং অত্যাচার যে তার বিবেককে নাড়া দিতে ভুল করবে না, সেটা আগে থেকেই জানত পাকিস্তান, আর সেজন্যই তাকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল যুদ্ধ শুরু হবার আগে থেকেই। মুক্তিযুদ্ধে যোগ দিতে দেশপ্রেমিক সাইফুল আজম 1971 সালের 6 মার্চ তার স্ত্রী এবং সন্তানকে পাঠিয়ে দিয়েছিলেন ঢাকায়। যুদ্ধ বেঁধে গেলে শেষ লড়াইটা স্বদেশের নতুন মানচিত্রের জন্য লড়বেন বলেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়েছিল কি? না, হয়নি। কিন্তু কেন? আমরা অধরা সেই স্বপ্নের বাস্তব প্রতিবিম্ব দেখতে পাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মাঝে। কাকতালীয়ভাবে ইতিহাস বিখ্যাত সাইফুল আজম ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক। 1963 সালে করাচির মৌরিপুর বিমান ঘাঁটি, যেটির বর্তমান নাম মাসরুর বিমান ঘাঁটি, সেখানেই পাকিস্তান বিমান বাহিনীর 2 নম্বর স্কোয়াড্রনের T-33 বিমানের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। মতিউর রহমান তার থেকেই শেখেন দুঃসাহসিক বিমান চালনা। পাক বাহিনীর নজর ছিল সাইফুল আজমের দিকে, কিন্তু মতিউর রহমান যে সাইফুল আজমের ঘনিষ্ঠ শিষ্য ছিল সেটা হয়তো জানতেন না পাকিস্তানিরা। যুদ্ধ শুরু হবার পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গোপন পরিকল্পনা করেছিলেন বিমান ছিনতাইয়ের। পরিকল্পনার আলাপ হয়েছিল সাইফুল আজমের সাথেই, কিন্তু একথা আমরা সবাই জানি যে দুর্ভাগ্যবশত T-33 বিমান ছিনতাই করে পালিয়ে যাবার সময় শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। পাক বাহিনীর আর বুঝতে বাকি রইল না কে ছিল এই দুঃসাহসিক কাজের পেছনের নাটের গুরু। শুরু হলো সাইফুল আজমের ওপর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অকথ্য এবং অমানবিক নির্যাতন আর জিজ্ঞাসাবাদ। সেটা স্থায়ী হয় দীর্ঘ 21 দিন। নির্যাতনের লোমহর্ষক কাহিনী নিয়ে বলেন এই অপরাজেয় যোদ্ধার চাচাতো ভাই ফখরুল আজম। তিনি বলেন, নির্যাতনে ভাইজানের শরীরে অনেক জখম ছিল, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলেন তিনি। তবে যে মহান বীর পাকিস্তান এবং মুসলিম বিশ্বের হয়ে ঐতিহাসিক সব অবদান রেখেছিলেন, সেই বীরকে প্রতিদান হিসেবে কি দিয়েছিল পাকিস্তান? উত্তর আসবে সামরিক আদালতে তার মৃত্যুদণ্ড কার্যকর না করা। কথিত আছে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল রহিম খান ও জর্ডানের বাদশাহ হুসেনের অনুরোধ ছিল তার মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার পেছনে। তাকে জীবিত রাখলেও বাংলাদেশ স্বাধীন হবার পরও দীর্ঘদিন পর্যন্ত গৃহবন্দী রাখেন তাকে। অবশেষে তার মুক্তি মেলে 1974 সালে। পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত বাঙালিদের সর্বশেষ ব্যাচের সঙ্গে 9 জানুয়ারি দেশে ফেরেন দেশপ্রেমিক ইতিহাস খ্যাত বৈমানিক সাইফুল আজম। দেশে ফিরে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি পরিচালক এবং পরে ডিরেক্টর অব অপারেশনসের দায়িত্ব পালন করেছিলেন সাইফুল আজম। 1977 সালে পদোন্নতি পেয়ে হন উইং কমান্ডার, পান ঢাকার বিমান ঘাঁটির দায়িত্ব। সর্বশেষ 1979 সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বিমান বাহিনীর 21 বছরের ক্যারিয়ারের ইতি টানেন এই সাহসী চৌকস পাইলট।
তার কিছুদিন পর তীব্র দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সাইফুল আজম যোগ দিয়েছিলেন রাজনীতিতে। শুধু সমরই নয়, রাজনীতির মাঠেও দেশমাতৃকার জন্য সর্বোচ্চ দিতেই যোগ দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ধারার রাজনীতিতে। রাজনীতির হাতেখড়ি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে প্রবেশ করে। স্বৈরশাসক এরশাদের পতনের পর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা 3 আসনের সাংসদ হিসাবে নির্বাচিত হন বিপুল ভোটে। ইতিহাসে আড়াল হয়ে থাকা বাংলাদেশি এই পাইলট 1960 সালে পাকিস্তান এয়ারফোর্সে জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। সেসনা T-37 বিমান দিয়ে তার প্রশিক্ষণ শুরু হয়। এরপর প্রশিক্ষণ নিতে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লুক এয়ারফোর্স বেইজে। সেখানে বম্বিংয়ে নিখুঁত নিশানা ট্রেনিংয়ে প্রথম স্থান অর্জন করে তিনি পান টপ গান উপাধি। তার কৃতিত্ব এবং অর্জনসমূহ যে ইতিহাসে অমর এবং সেরা হয়ে থাকার মতো, সেটা নিয়ে কিন্তু কারো সন্দেহ নেই। ইসরায়েল মার্কিন মুলুকের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও সাইফুল আজমের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অবদানকে ইতিহাসে স্থান দিতে কার্পণ্যবোধ করেনি এতটুকু। ফলাফলস্বরূপ যুদ্ধক্ষেত্রে ইতিহাস গড়া রেকর্ড এবং অনন্য সব অর্জনের স্বীকৃতি হিসেবে সাইফুল আজমকে 2001 সালে যুক্তরাষ্ট্রের গ্যাদারিং অব ইগল ফাউন্ডেশন বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়। আর সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হলো, মুক্তির তলোয়ার খ্যাত এই অদম্য বীর পৃথিবীর 4টি দেশের হয়ে বিমান বাহিনীতে কাজ করে অনন্য রেকর্ড করেন। পাকিস্তান, ইরাক, জর্ডান এবং বাংলাদেশের হয়ে তিনি উড়িয়েছেন ফাইটার জেট। সম্মুখ যুদ্ধে মোকাবিলা করেন ভারত ও ইসরায়েলকে। তিনি পৃথিবীতে একমাত্র পাইলট যিনি 3টি আলাদা দেশের হয়ে শত্রুপক্ষের বিমান ভূপাতিত করেছেন। কিন্তু হতাশার বিষয় হচ্ছে, জীবিত থাকাকালীন এই বিশ্ববিখ্যাত দেশপ্রেমিক পাইলট ইতিহাসের আড়ালেই ছিলেন অবহেলিত হয়ে। আমাদেরও যে এত বড় ইতিহাস খ্যাত একজন বৈমানিক ছিলেন, সেটা এই প্রজন্মের অনেকের কাছেই অজানা। কিংবদন্তি এই পাইলট 14 জুন 2020 সালে অসীমের ডাকে চলে গেলেও তার বিশ্ববিখ্যাত ইতিহাস করা সব অর্জন অমর হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে। প্রজন্ম থেকে প্রজন্ম জানান দেবে বাংলাদেশের একজন পাইলট ছিলেন যিনি আগাগোড়া স্বদেশ এবং মুসলিমদের প্রশ্নে ছিলেন আপসহীন।